রক্ষণাবেক্ষণ শেষে 3.5 মাসেও সামিটের এলএনজি টার্মিনাল সচল না হওয়ায় তীব্র সংকটে জ্বালানি খাত। গ্যাসের অভাবে বন্ধ দেশের অর্ধেক সার কারখানা, 31 বিদ্যুৎ কেন্দ্র। নেতিবাচক প্রভাব পড়ছে শিল্প কারখানায়ও। বিশেষজ্ঞরা মনে করেন, নিজস্ব উৎসে জোর না দিয়ে আমদানি নির্ভরতা ভয়াবহ ঝুঁকিতে ফেলেছে জ্বালানি খাতকে। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তা মোড় এলাকা, যেদিকে চোখ যায় গ্যাসের জন্য ঠাঁই দাঁড়িয়ে সারি সারি গাড়ি। গরমে হাঁসফাঁস অবস্থা, তবু অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। আর এটি এখন দেশে জ্বালানি পরিস্থিতির প্রতীকী রূপ। 4টা পাম্প ঘুরে আসছে এখানে, একটা পাম্পে কমপক্ষে 1.5 থেকে 200 গাড়ি আছে। ঘন্টার পর ঘন্টা আমরা রাস্তায় পড়ে থাকি গ্যাসের জন্য। প্রত্যেকটা গাড়ি যদি 3 ঘন্টা 4 ঘন্টা ধরে যদি আমরা গ্যাস নেই, তাহলে আমরা ডিউটি কখন করবো? পেশেন্ট নাই, 100, 120, 30, আগে ছিল 180, 200 পেশেন্ট ছিল। যেই গ্যাস পাবো সর্বোচ্চ 4 ঘন্টা থেকে 5 ঘন্টা চলবে, আবার গ্যাসের সিরিয়াল। আমরা গাড়ির জামাটা উঠাইতে পারি না, নিজের বেতন তো দূরের কথা। কেবল যানবাহনই নয়, অন্যান্য খাতেও সংকট তীব্র। চাহিদার তুলনায় অর্ধেক গ্যাসও যোগান দেওয়া যাচ্ছে না সার কারখানায়। এতে দেশে বর্তমানে 6 সার কারখানার 3টিরই উৎপাদন বন্ধ। একই অবস্থা বিদ্যুতের ক্ষেত্রেও। বর্তমানে দেশে বেড়ে চলা লোডশেডিং এর অন্যতম কারণ গ্যাসের তীব্র সংকট। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে চাহিদার বিপরীতে গ্যাস দেয়া যাচ্ছে মাত্র 38% মতো। ফলে কেবল গ্যাসের অভাবেই বন্ধ 31 বিদ্যুৎ কেন্দ্র। একই চিত্র শিল্প কারখানাতেও। গ্যাসের অভাবে ধুঁকছে রপ্তানিমুখী খাত, অস্বাভাবিক হারে কমছে উৎপাদন। 30 থেকে 40% আমাদের উৎপাদন নাই, ডিউ টু দ্য লো প্রেশার অফ গ্যাস অ্যান্ড লো সাপ্লাই অফ গ্যাস। এবং সেটা কিন্তু যখন গ্যাসের অপ্রতুলতা থাকে তখন কিন্তু বিদ্যুৎ উৎপাদনও চাহিদা মাফিক হয় না। সো যেসব ফ্যাক্টরি বিদ্যুৎ দিয়ে চলছে তাদেরও সেম অবস্থায় পড়ছে। বর্তমানে দেশে গ্যাসের চাহিদা ধরা হয় 4000 মিলিয়ন ঘনফুট, কিন্তু সরবরাহ ঘুরপাক খাচ্ছে 2500 থেকে 2700 মিলিয়ন ঘনফুটের ঘরে। রক্ষণাবেক্ষণের কারণে 3.5 মাস ধরে বন্ধ সামিটের ভাসমান টার্মিনাল, যে কারণে এলএনজি থেকে মিলছে স্বাভাবিকের তুলনায় 300 মিলিয়ন ঘনফুট কম গ্যাস, যা তীব্র করছে সংকট। পেট্রোবাংলা জানাচ্ছে, আবারও উৎপাদনে ফিরছে সামিটের এলএনজি টার্মিনাল। সপ্তাহখানেকের মধ্যেই পরিস্থিতি উন্নতি হওয়ার আশায় সংস্থাটি। বিশেষজ্ঞরা মনে করেন, দেশীয় উৎসে গুরুত্ব না দিয়ে আমদানি নির্ভর নীতি দিন দিন ঝুঁকিপূর্ণ করে তুলছে জ্বালানি খাত। নিজস্ব অনুসন্ধান এবং উৎপাদনের দিকে বাংলাদেশের জাতীয়ভাবে জোর দেওয়া উচিত, সেটা কখনোই সেই রকম জোর পায়নি। সেই ডেভেলপমেন্টটা যদি হয় তাহলে যে ঘাটতিটা থাকে না, বা ওই ঘাটতিতে পড়ার মতো অবস্থা সিচুয়েশন হয় না। বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস অনুসন্ধান কার্যক্রম গতিশীল করার কোনো বিকল্প নেই, না হলে আগামীতে আরও তীব্র হতে পারে সংকট। গ্যাস সংকট যেন পিছু ছাড়ছেই না। কখনো কখনো পরিস্থিতির কিছুটা উন্নতি হয় বটে, তবে চাহিদা আর যোগানের মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে তাতে খুব একটা হেরফের হয় না। এমন অবস্থায় সংকটের টেকসই সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে পাড়ি দিতে হবে আরও অনেক পথ, এমনটি মনে করেন এ খাতের বিশেষজ্ঞরা। ফারুক ভুইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। পণ্য পরিবহনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চাপ কমাতে নৌপথ ব্যবহারের সম্ভাবনা থাকা সত্ত্বেও রহস্যজনক কারণে তা কাজে লাগছে না। অথচ ঢাকা ভিত্তিক পণ্য ডেলিভারি নিতে কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল যেমন সচল রাখা হয়েছে, তেমনি কন্টেইনার পরিবহনের অনুমতি পেয়েছে অন্তত 12টি প্রতিষ্ঠান। তারপরও এ রুটে কন্টেইনার পরিবহন সক্ষমতার অর্ধেকে নেমে এসেছে। এ অবস্থায় আগামী রোববার জাহাজ মালিকদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সাক্ষাৎটি ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের আগস্ট মাসের ভয়ঙ্কর বন্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল 20 দিনের বেশি। এই সময়ে পণ্যবাহী হাজার হাজার ট্রাক, কাভার্ড ভ্যান এবং কন্টেনারবাহী লরি যেমন রাস্তায় আটকা পড়েছিল, তেমনি বিপর্যয় নেমে আসে আমদানি রপ্তানি বাণিজ্যে। অথচ মহাসড়ক এড়িয়ে নৌপথে ঢাকার পানগাঁও কন্টেনার টার্মিনালে এসব পণ্য পৌঁছানোর সুযোগ থাকা সত্ত্বেও নানা জটিলতার কারণে তা কাজে লাগানো যায়নি। ল্যান্ডলর্ড পদ্ধতিটাকে ছেড়ে দিতে হবে,
ছেড়ে দিলে এই পানগাঁও টার্মিনালটা কিন্তু ওয়ার্কেবল হয়ে যাবে। তখন একটা ইনকেস আমার রেল বন্ধ হয়ে গেলে, আমার যদি রোড বন্ধ হয়ে যায়, কিন্তু আমার রিভার বন্ধ হবে না কোনো সময়। তো এইটার ব্যাপারে সরকারকে চিন্তা করতে হবে। চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার পানগাঁও রুটে সরাসরি কন্টেনার পরিবহন শুরু হয় 2013 সালে। এর মধ্যে 2017-18 অর্থ বছরে কন্টেনার পরিবহন পৌঁছে যায় 20,000-এর ঘরে, আর 2022-23 অর্থ বছরে সব রেকর্ড ছাড়িয়ে 35,771 টিওস কন্টেনার পরিবহন হয়। 2023-24 অর্থ বছরে রহস্যজনক কারণে কন্টেনার পরিবহন নেমে আসে 10,240-এ। এই রুটে কন্টেনার পরিবহন বাড়াতে নেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের অনুমতি। তারপরও গতি না আসায় আগামী রোববার পানগাঁও কন্টেনার টার্মিনালে জাহাজ মালিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এনবিআর থেকে ওই পারমিশনও নিয়েছিলাম যে বন্দর থেকে ডেলিভারি নিতে না পারলে তারা যদি আগ্রহ প্রকাশ করে পানগাঁও থেকেও ডেলিভারি নিতে পারবে। আমদানি রপ্তানিকারকদের মধ্যে সে ধরনের তেমন উল্লেখযোগ্য আগ্রহ আমরা দেখিনি। এই বিষয়টাকে আগ্রহী করার জন্য কি প্রণোদনা দেওয়া যায় বা কিভাবে ব্যবসায়ীদেরকে আগ্রহী করা যায়, এই পানগাঁওটাকে যেন ফুললি ইউজ করে। এরই মধ্যে 12টি প্রতিষ্ঠান কন্টেনার পরিবহনের অনুমতি পেল। বর্তমানে মাত্র 3টি প্রতিষ্ঠানে 60টি জাহাজ কন্টেনার পরিবহন করছে। তবে গত কয়েক বছর কন্টেনারবাহী 2টি জাহাজ দুর্ঘটনার শিকার হওয়ায় পণ্য পরিবহনে উৎসাহ কমছে ব্যবসায়ীদের। যেই পরিমাণ বার্ডসগুলো আমাদের এখানে আছে সেগুলোও কিন্তু কমপ্লায়েন্ট না। অনেকগুলো অ্যাক্সিডেন্ট কিন্তু আমরা দেখেছি, জাহাজ ডুবে গেছে, জাহাজ থেকে কন্টেনার পড়ে গেছে। কস্ট রিলেটেড ইস্যু, ফ্রেট রিলেটেড ইস্যুস এবং আদার যেই চ্যালেঞ্জগুলো আছে, এইসব কারণে শিপিং লাইনগুলো যেমন পানগাঁওয়ের ব্যাপারে ইন্টারেস্টেড না, একইভাবে কনসাইনিরাও কিন্তু ইন্টারেস্টেড না। চট্টগ্রাম বন্দর পানগাঁও রুটে চলাচলের জন্য অনুমতি পাওয়া প্রতিটি জাহাজে 280 থেকে 300 কন্টেনার পরিবহনের সক্ষমতা রয়েছে। সেই হিসেবে 12টি প্রতিষ্ঠানের জাহাজগুলো পুরোদমে কন্টেনার পরিবহন শুরু করলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী যানবাহন চাপ অর্ধেকে নেমে আসবে। বন্দরনগরী চট্টগ্রাম এবং রাজধানী ঢাকায় প্রতিদিন যেসব পণ্যবাহী কন্টেনার আসা যাওয়া করে তার 97% সম্পন্ন হয় সড়কপথে, 2% রেলপথ। অথচ ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও কাজে লাগানো যাচ্ছে না নৌপথকে। 1% কম কন্টেনার পরিবহন হয় এই নৌপথে। কিন্তু সড়কপথের চাপ কমাতে এই নৌপথের কোনো বিকল্প নেই, এমনটি বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। মাদারীপুরে সরকারি এতিমখানায় শিশুদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করলে করা হয় শারীরিক ও মানসিক নির্যাতন। কাগজে কলমে প্রতিষ্ঠানে 60 জন শিক্ষার্থী ভর্তি থাকলে বাস্তবে নেই এই অর্ধেক শিশু। এমনকি গত 15 বছর ধরে একই ঠিকাদার সেখানে সরবরাহ করছে সব ধরনের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য। তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্ত 4 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জেলা সমাজসেবা অধিদপ্তর। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। অত্যাচার, নির্যাতন আর নিম্নমানের খাবার দেয়ায় আবাসিক হোস্টেল ছাড়তে জিনিসপত্র নিয়ে একে একে বেরিয়ে আসছে এতিম শিশুরা। তাদের ফেরাতে গেলে তোপের মুখে প্রতিষ্ঠানের কর্মকর্তারা। 2004 সালে 100 এতিম শিশু থাকার জন্য মাদারীপুরের মধ্য খাগড়ি এলাকায় গড়ে ওঠে সরকারি শিশু পরিবার। কাগজে কলমে 60 জন ভর্তি দেখানো হলেও বাস্তবে আছে মাত্র 27 জন। মা বাবা হারা এতিমদের জন্য সপ্তাহে 2 দিন মাংসসহ প্রতিদিন আমিষ খাবার বরাদ্দ দেয় সরকার। কিন্তু ফ্রিজ ভর্তি মাছ মাংস থাকলেও ভালো খাবার জোটে না অসহায়দের। অভিযোগ উঠেছে পচা ও নিম্নমানের খাবার সরবরাহের। এছাড়া নতুন পোশাক বরাদ্দ থাকলেও তার অর্থ চলে যায় দুর্নীতিবাজদের পকেটে। এ নিয়ে অভিযোগ জানালে নির্যাতনের শিকার হতে হচ্ছে শিশুদের। আগের বড়রা থাকলে সবকিছু পাইতাম, এখন আমরা ঠিকভাবে ওইগুলো পাই না। এই জায়গায় আমাদের অফিসে অনেক সিন্ডিকেট চলে। আমাদের উপর অনেক অত্যাচার করে মারে। গত 15 বছর ধরে উত্তম কুমার পোদ্দার ও ভরতচন্দ্র ঘোষ নামে 2 ঠিকাদার এই প্রতিষ্ঠানের খাবার, চিকিৎসা সামগ্রী, পোশাক সহ বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করে আসছে। তাদের যোগসাজশে প্রতিষ্ঠানের প্রধান উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ সাইদুজ্জামান, সহকারী উপতত্ত্বাবধায়ক হাবিবুর রহমান, শিক্ষক ফজলুল হক এবং কম্পিউটার অপারেটর আকি খান এতিমদের অর্থ আত্মসাৎ করছেন বলে অভিযোগ উঠেছে। ভালো প্যান্ট শার্টও দেয় না, স্যান্ডেল লুঙ্গি একটা দিলে একটা দিতে চায় না। বেশির যদি সিরা দেয় তারা বলে বাড়িতে টাকা এনে কিনে লইতে। ওই যে কারা না পরিষ্কার করলে যে পিড়ায় 4 তারিখে বাস্তব বাথরুম দেওয়া লাগে।
এ বিষয়ে ঠিকাদাররা কথা বলতে না চাইলেও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। এখানে কোনো দুর্নীতি, কোনো অকারেন্স, ওদের সাথে খারাপ আচরণ, ওদের মারা ধরা এরকম কোনো কাজে ভাই আমি নেই। আমরা যেই পোস্টে কর্মরত আছি সেইভাবে জিনিসগুলো বিতরণ হয়। নিজের আঙিনা পরিষ্কার রাখা এইটুকু আমার কাছে মনে হয়েছে যৌক্তিক। এইটা হচ্ছে আমরা বলি তোমাদের মাঠ তোমরা পরিষ্কার, তোমাদের আঙিনা তোমরা পরিষ্কার রাখবে, কিন্তু এর জন্য কোনো শারীরিক মানসিক নির্যাতন করা হয় না। এরই মধ্যে বিষয়টি তদন্ত করে অভিযুক্ত 4 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে সুপারিশ করেছে জেলা সমাজসেবা অধিদপ্তর। ছেলেদের জবানের প্রেক্ষিতে আমরা গত 9 তারিখে এটার পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা অলরেডি হেড অফিসে দিয়েছি। মাদারীপুর সরকারি শিশু পরিবারে সমাজসেবা অধিদপ্তরের অধীনে 11 জন কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক রয়েছেন। মা বাবা হারা অসহায় শিশুগুলো একটু ভালো থাকার আশায় ভর্তি হয়েছিল সরকারি এই প্রতিষ্ঠানে। দীর্ঘদিন ধরে তাদের প্রতি অমানসিক নির্যাতন করা হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না, ফলে অনিয়ম যেন এখন পরিণত হয়েছে নিয়মে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা শরীয়তপুর পৌরসভার বেশিরভাগ সড়ক। শহরের 70 কিলোমিটার পাকা সড়কের মধ্যে পিচ উঠে গেছে 15টি বড় রাস্তার অন্তত 25 কিলোমিটার অংশের। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। শিগগিরই সংস্কারের দাবি পৌরবাসীর। তবে প্রস্তাবিত প্রকল্প অনুমোদন হলে সড়কগুলো পুনর্নির্মাণ করার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। বিএম ইস্টাফিলের পাঠানো তথ্য, খান মোহাম্মদ শিহানের ছবি নিয়ে রিপোর্ট। সড়কে ছোট বড় গর্ত, বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, তার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন। কাদা পানিতে বেড়েছে চলাচলে ভোগান্তি। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা শরীয়তপুর পৌরসভার বেশিরভাগ সড়কের। শহরের 70 কিলোমিটার পাকা সড়কের মধ্যে পিচ উঠে গেছে 15টি বড় রাস্তার অন্তত 25 কিলোমিটার অংশের। এলাকাবাসী জানান, ড্রেন ও জলাশয় ভরাট হওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশন হচ্ছে না। প্রতিদিন হালকা ও ভারী যান চলাচল করলেও দীর্ঘদিন ধরে কোনো সংস্কার হয়নি। পৌরবাসীর সঙ্গে ভোগান্তিতে আছেন সদর উপজেলার অন্তত 8টি ইউনিয়নের বাসিন্দারাও। মাঝে মাঝে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, এই ভাঙাচোরার জন্য জনগণ যাইতে পারে না। মাঠের ভিতরে পানি জমে থাকে, এই পানিগুলো বের হওয়ার কোনো স্কোপ নাই। গুরুত্বপূর্ণ স্থান এটা, তাই সেখানে একটা বৃষ্টি হলে কি পানি জমা হয়ে থাকে। এই সড়কটি যদি দ্রুত গতিতে নির্মাণ করে তাহলে এই 5টি ইউনিয়নের মানুষ যাতায়াত করতে সুবিধাজনক হবে। আর্থিক সংকটের অজুহাত পৌর কর্তৃপক্ষের। প্রস্তাবিত প্রকল্প অনুমোদন হলে সড়কগুলো পুনর্নির্মাণ করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। প্রজেক্টের মাধ্যমেই এটা করার জন্য আমরা আশাবাদী এবং প্রজেক্ট হলে আমরা যত দ্রুত সম্ভব প্রজেক্ট পাস হলেই আমরা কাজ শুরু করব। শরীয়তপুর পৌরসভার তথ্য মতে জেলা শহরের মোট সড়কের দৈর্ঘ্য 194 কিলোমিটার। এর মধ্যে ড্রেনেজ ব্যবস্থা আছে মাত্র 10 কিলোমিটার সড়কে। সময় সংবাদ, শরীয়তপুর। অরক্ষিত গোপালগঞ্জ জেলা রেজিস্ট্রার কার্যালয়ের রেকর্ড রুম। মাঝে মধ্যে এই রুম থেকে খোয়া যাচ্ছে দলিলের গুরুত্বপূর্ণ তথ্য। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জমির মালিকদের। অবশ্য অনিয়ম তদন্তে কমিটি গঠন করেছে রেজিস্ট্রার অফিস। এইচ.এম. মানিকের ছবিতে জয়ন্ত শিরালের রিপোর্ট। জমির দলিলের নকল উত্তোলনের জন্য গোপালগঞ্জের রেকর্ড রুমে ভিড় করেন বাসিন্দারা। প্রতিদিন গড়ে 150 বালাম বই বের করে তথ্য সেবা প্রদান করেন নকল নবিশরা। অভিযোগ উঠেছে, রেকর্ড রুমে দায়িত্বে থাকা কর্মচারীদের সহযোগিতায় কয়েকজন নকল নবিশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে বালাম বই থেকে নির্দিষ্ট পাতা ছিঁড়ে গায়েব করে দেন। সম্প্রতি 2টি বালাম বই থেকে 2টি পাতা ছেঁড়া পাওয়া যায়। পরে বিষয়টি নিয়ে ওই অফিসের নকল নবিশ মানিক শেখ ও শাহিন নামে 2 জনের বিরুদ্ধে জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ করা হয়। এর আগেও এমন ঘটনা ঘটায় ক্ষোভ প্রকাশ করেন দলিল লেখক ও সেবা প্রত্যাশীরা। আমরা রক্ষণাবেক্ষণের পরিবর্তে এইটা আর তা খেয়ানত করে ফেলি, তাহলে তো মানুষের জিম্মাদারি বলে কিছু আর থাকে না। দলিলপত্রের ভিতর থেকে যে একটা কাগজ পাওয়া যায়, একটা কাগজ ছেঁড়া পাই, এখানে তাহলে আস্থার জায়গা মানুষের থাকে না। প্রতিকার না হলে আমাদের দেশের ক্ষতি, আমাদের অফিসের ক্ষতি। তবে অভিযোগ অস্বীকার করে ঘটনাটি ষড়যন্ত্র বলছেন অভিযুক্তরা। পাতা XYZ কেউ না কেউ ছিঁড়ছে এবং আমাকে উদ্দেশ্য পরিণতভাবে আমার পিছনে শত্রুতা আমি করে আমাকে ভাষায় দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। লোকবল সংকটের অজুহাত সহকারী রেকর্ড কিপারের। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রেকর্ড রুমের তদারকিতে থাকা সদর উপজেলা সাব রেজিস্ট্রার। তবে অভিযোগ আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা রেজিস্ট্রার। মূলত সম্পূর্ণ আমি একা এই রেকর্ড রুমের একা দায়িত্ব নিয়ে আমি পারি না,
পায় না। অতএব তারা করে কি, এখান থেকে বই রেকর্ডেতে পলাশ আছে, পলাশ রেকর্ডের থেকে বই ধরে দেয়, ওরা দরখাস্ত জমা দিয়ে ওটা নিয়ে নেয়। যেহেতু এটা ইনকোয়ারি তদন্ত চলতেছে, তদন্ত রিপোর্ট আসার পরেই কে দোষী সেই ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে। গোপালগঞ্জ রেজিস্ট্রার অফিসের তথ্য মতে জেলার রেকর্ড রুমে দলিলের সব তথ্যের 1 লাখেরও বেশি বালাম বই রক্ষিত আছে। জেলা রেজিস্ট্রি অফিসে খণ্ডকালীন বা মাস্টার রোলে কর্মরত আছেন 65 জন নকল নবিশ। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাতের সময় ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাতের আগে অবশ্য নিয়মিত অনুশীলন বাদ দেননি ক্রিকেটাররা। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত মিরপুরে ব্যাটিং বোলিং অনুশীলন করেন শান্ত, মুশফিক, মিরাজ, মমিনুলরা। এরপর বোর্ড থেকে কোস্টার বাসে করে যান প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এ সময় হাস্যোজ্জ্বল ছিলেন সবাই। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের ট্রফি নিয়ে সামনের আসনে ছিলেন অধিনায়ক শান্ত। তবে এ বহরে ছিলেন না আলোচিত সাকিব আল হাসান। দেশে না ফেরায় 15 সদস্যের দল যায় ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাতে। একই গাড়িতে ছিলেন দলের ম্যানেজার রাবিদ ইমাম, আলাদা গাড়িতে যান বোর্ড সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ক্রিকেটারদের স্বাগত জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। সভাকক্ষে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। একে একে সবার সঙ্গে করমর্দন করেন। ক্রিকেটারদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন অধিনায়ক নাজমুল হোসেন। প্রত্যেকটা প্লেয়ার খুবই আনন্দিত, খুবই এক্সাইটেড, এখানে আসার পরে খুবই খুশি, এবং আমি আশা করি যে এই সময়টা আমাদেরকে ভবিষ্যতে আরো অনুপ্রাণিত করবে, আমাদেরকে ভালো খেলার জন্য আরো অনেক উৎসাহ যোগাবে। দেশের একটা পরিস্থিতি, খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি, মাঝখানে বন্যা হলো, তো প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা বাড়তি একটা চেষ্টা ছিল যে এই সময় আমরা দেশে কিছু দিতে পারি। আমরা মনে করি যে আমাদের এই জয়টা দেশের মানুষদের মধ্যে হাসি এনে দিয়েছে। এরপর ক্রিকেটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ ইউনুস। ঢেউয়ের ভেতরে যে প্রচন্ড শক্তি আছে, এই শক্তি থেকে আহরণ করতে হবে। তোমরা যে শক্তিতে সে আহরণ করার পদ্ধতি থেকে বার করতে পারে, সেই জিনিসটার দিকে দৃষ্টি শুধু সেই শক্তিটাকে আহরণ করা যায়। তোমরা যে আজকে একটু উল্লাস করে দিলে, এই শক্তিটা তো জাতির শক্তি, কিন্তু সেই জাতির শক্তিটাকে প্রয়োগ করা, আহরণ করা, তারপরে আরো উচ্চ ধাপে নিয়ে যাওয়া, সেটাই হচ্ছে। সাক্ষাৎ পর্ব শেষ হয় আনুষ্ঠানিক ফটো সেশনের মধ্য দিয়ে। তবে সাকিব আল হাসানের ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে বোর্ড কর্তাদের আলোচনা হয়েছে কিনা সে ব্যাপারে জানা যায়নি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ক্রীড়া পরিষদের বরাদ্দকৃত দোকান ভাড়ার বাড়তি টাকা কোথায় যায় তা খতিয়ে দেখবেন যুব ক্রীড়া উপদেষ্টা। সময় সংবাদে এনএসসির দোকান নিয়ে দুর্নীতির খবর প্রকাশের পর সরেজমিনে বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন শেষে সময় সংবাদে এই কথা জানান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুর্নীতির সঙ্গে মন্ত্রণালয় কিংবা এনএসসির যেই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। সরকারি সম্পত্তি নিয়ে ৯/৬ একজনের নামে বরাদ্দ, তো দোকানের মালিকানায় অন্য কেউ। গেল ৩০ আগস্ট ক্রীড়া পরিষদের এই দুর্নীতির খবর উঠে আসে সময় সংবাদের অনুসন্ধানে। আলোচিত ওই সংবাদে নড়ে চড়ে বসে দেশের ক্রীড়াঙ্গন। এবার সরেজমিনে তার খোঁজ নিতে বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে উপদেষ্টা। প্রাথমিক তদন্তে দুর্নীতির গন্ধ পেয়েছে মন্ত্রণালয়। দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে ক্রীড়া উপদেষ্টার একান্ত সচিবকে। তবে এখানেই থেমে না থেকে পুরো সিন্ডিকেটের মূলোৎপাটন করতে চান ক্রীড়া উপদেষ্টা। অধিকতর তদন্তের জন্য যাচাই বাছাই করবেন পুরনো সব নথি। এক্সট্রা ভাড়াটা কোথায় যায়, কাকে দিচ্ছে, এটা আমাদেরকে বের করতে হবে, এবং এগুলোর সাথে আমাদের মন্ত্রণালয় থেকে বা এনএসসি থেকে, যেহেতু এনএসসি থেকে কেউ জড়িত কিনা সেটাও আমরা খতিয়ে দেখব। বাস্তবতার নিরিখে দোকান বরাদ্দের সেকেলে নীতি থেকে বেরিয়ে আসতে চান ক্রীড়া উপদেষ্টা। বর্তমান বাজার মূল্য যাচাই করে নতুন করে বরাদ্দ হবে এনএসসির দোকান। মাঝে
মাঠে থাকবে না কোনো মধ্যস্বত্বভোগী। এনএসসির আয় বাড়িয়ে ফেডারেশনগুলোর বরাদ্দ বাড়ানোর জন্যই এই পরিকল্পনা হাতে নিয়েছেন দিন বদলের এই পতাকা বাহক। সার্ভে করব, সার্ভের মাধ্যমে বর্তমানে কি অবস্থায় আছে, মার্কেট স্ট্যান্ডার্ডটা কি, ওই অনুযায়ী নির্ধারণ করে আবার নতুন করে সেগুলোকে পুনরায় ভাড়া দেব। পাশাপাশি ক্রীড়া পরিষদের আরও যেসব অসঙ্গতি রয়েছে তা খতিয়ে দেখতে দ্রুতই কাজ শুরু হবে বলে ইঙ্গিত মিলেছে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের চাইতে শক্তিশালী প্রতিপক্ষ হলেও ভারতের বিপক্ষেও তাদের মাটিতেই টেস্ট জয় সম্ভব, বিশেষ বিসিবি নির্বাচক হান্নান সরকারের। তবে সেজন্য মানসিকভাবে দৃঢ়তার পাশাপাশি ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে তিনি। কারণ হান্নানের মতে বাংলাদেশ আর ভারত দুদলেরই বোলিং শক্তি প্রায় কাছাকাছি। ব্যাটিংয়ে অফ ফর্মে থাকা সাকিবের ফর্মে ফিরতে স্রেফ একটা ইনিংসই প্রয়োজন, যা ভারতের মাটিতে হয়ে যাবে বলে মনে করেন হান্নান সরকার। মিরপুরে ততক্ষণে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ক্রিকেটারদের দ্বারা সবার মুখে স্বস্তির হাসি আরও একটা কারণে। ইনজুরিতে এক শরীফুল ছাড়া যে সবারই টিকিট মিলেছে চেন্নাই আর কানপুর টেস্টের। পাকিস্তানের বিপক্ষে 2-0 ব্যবধানে সিরিজ জয়ে টাইগারদের নিয়ে প্রত্যাশা বেড়েছে বহু গুণ। তবে সাম্প্রতিক সময় ভারত আর পাকিস্তান যে এক দল নয় সেটা মানছেন ক্রিকেটার কিংবা ম্যানেজমেন্টের সবাই। তবুও বিসিবির নির্বাচক হান্নান সরকারের কাছে জানতে চাওয়া, রাওয়ালপিন্ডিতে যে দিন বদলের স্বপ্ন দেখিয়েছেন টাইগাররা তা ধরে রেখে ভারতের বিপক্ষে কি টেস্ট জয় সম্ভব? আসলে এখানে টোটাল কন্ডিশনটা চেঞ্জ, দলও চেঞ্জ, এবং র্যাঙ্কিংয়ের পজিশন থেকে বোঝা যাচ্ছে ইন্ডিয়া কতটা স্ট্রং দল। আমরা কিন্তু বেশ এগিয়ে এসেছি, স্টেপ এগিয়ে যেয়ে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে চ্যালেঞ্জ থাকবে, বাট আমাদের দল কিন্তু এখন ইনএক্সপিরিয়েন্স বা আমরা ছোট দল বা আমরা ভালো করবো না সেটা বলার সুযোগ। ইন্ডিয়া যে ধরনের কন্ডিশনে হোক না কেন আমাদের সঙ্গে কিছুটা সিমিলারিটি রয়েছে, সেই জায়গা থেকে কন্ডিশন অ্যাডাপ্টেড যে ব্যাপারটা সেটাতেও কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারবো। চ্যালেঞ্জ থাকবে, বাট আমি বলবো না যে একদম পাকিস্তানের সঙ্গে যতটা কমফোর্টেবলি আমরা ডোমিনেট করে উইন করে এসেছি সেই কমফোর্ট জোনটা হয়তো থাকবে না, বাট ভালো খেললে অবশ্যই জেতা সম্ভব। শরীফুলের ইনজুরিতে ঘোষিত স্কোয়াডে একজন লেফট আর্ম পেসারের অভাব ঠিকই বোধ করছেন হান্নান সরকার। তবে বোলিং ইউনিট নিয়ে তার ভাবনাটা ভিন্ন। ইনজুরির প্রবণতা থাকে তাসকিনকে নিয়েও সতর্ক বোর্ড। এখানে ওয়ার্কলোডের একটা ব্যাপার থাকে এবং ফিজিও ট্রেনারদের সঙ্গে আমাদের এই কমিউনিকেশনটা রেগুলার হচ্ছে। তাকে কীভাবে আমরা ইউজ করব, কোন সময় কতটুকু ইউজ করা যেতে পারে সেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে ডিসাইড করব। লেফট আর্ম একজন পেস বোলার থাকলে যেটা হয় টিম কম্বিনেশন অনেক সময় একটা ভেরিয়েশনের অপশন থাকে। আমি সবসময় একটা জিনিস বিলিভ করি, আসলে রাইট আর্ম লেফট আর্ম যেটাই হোক বেস্ট প্লেয়ারটা খেলা জরুরি। প্রত্যাশা আছে সাকিবকে নিয়েও, তবে সেটা ব্যাটিংয়ে। কলম্বোতে 2017 সালে শতকের পর 20 টেস্ট আর 7 বছরে 3 অঙ্কের সে ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করা হয়নি সাকিবের। হান্নানের বিশ্বাস এই টাইগার অলরাউন্ডারের ফর্মে ফিরতে স্রেফ একটা ইনিংসেরই প্রয়োজন। ব্যাখ্যা দিলেন অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে জাকের আলী অনিককে নেয়ার। পাকিস্তানে আমরা 5 জন সিমার নিয়ে গিয়েছিলাম, এখানে আমরা সিমারের সংখ্যাটা কমিয়ে 4 জনে এনেছি এবং একজন ব্যাটসম্যানের সংখ্যা বাড়িয়েছি, মিডল অর্ডার স্পেশালিস্ট। আমি বিশ্বাস করি সাকিব যেই মানের প্লেয়ার, আসলে একটা ইনিংসের ব্যাপার, একটু সময়ের ব্যাপার, সে যদি সেটা করে নিতে পারে সেই ফর্মটা ফিরিয়ে আনবে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সাকিব যদি দলে খেলে আমরা দেখছি যে সে 5-6 এইসব পজিশনে ব্যাটিং করবে। আমরা সোফার চিন্তা করি, এটা কিন্তু অপোনেন্ট টিমের জন্য একটা চিন্তা যে সাকিব উইকেটে রয়েছে। এই 2-4-5 ইনিংস দেখে কিন্তু সাকিবকে কেউ রেট করে না, সো আমরাও রেট করতে চাই না। দুটো টেস্ট খেলতে আগামী রোববার দুপুরে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে লোডশেডিং এর কারণ তীব্র গ্যাস সংকট। সামিটের এলএনজি টার্মিনাল সচল না হওয়ায় বাড়ছে ভোগান্তি। আমদানি নির্ভরতাই ঝুঁকিতে ফেলেছে বলছেন বিশেষজ্ঞরা। ক্ষমতার অপব্যবহারে কোটি কোটি টাকা হাতিয়েছেন সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম। ছেলের নেতৃত্বে গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। বিপক্ষ মত দমনে ছিলেন বেপরোয়া। এবং বিকেলে ভারী বৃষ্টির পর গভীর রাতে পাহাড় ধস। কক্সবাজারের সদরে 2 শিশুসহ একই পরিবারের 3 জন নিহত, একজনকে জীবিত উদ্ধার। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।